সালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পর আজকে আবার তোমাদের সামনে আসা হলো। তো আজকে আমরা কি করব, তোমার ফিজিক্স অলিম্পিয়াডের বিগত বছরে আসা একটা আর কি মানে তড়িতের কোশ্চেন সলভ করবো, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তো এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের আর কি যেই বেসিক আইডিয়া গুলি লাগবে আমরা একটু ফার্স্টে দেখে নেই শর্ট তাড়াতাড়ি। তারপরে আর কি কোশ্চেনটা সলভ করে, এটা তোমরা জানো, মানে আমি আর কি একটু বেসিক গুলি দেখাইনি ফার্স্টে সলভ করার আগে, তাহলে আর কি পরে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো প্রথমে আমাদের যেটা জানতে হবে এটা হলো তোমার চার্জ বা আধান কি, ঠিক আছে? চার্জ বা আধান। তো এটা সহজে বলতে গেলে তোমরা জানো যে চার্জ বা আধান হলো তোমার যে পদার্থের একটা মৌলিক ধর্ম, ঠিক আছে? তো চার্জ বা আধান কত প্রকার হইতে পারে? চার্জ বা আধান মেইনলি তোমার তিন প্রকার হইতে পারে, ঠিক আছে? যে একটা হলো পজিটিভ চার্জ, একটা হলো নেগেটিভ চার্জ, আর একটা কি নিউট্রাল চার্জ, মানে নিরপেক্ষ, পজিটিভও না নেগেটিভও না, ঠিক আছে? তো এইটুকু তোমরা জানো। তো এরপরে আমাদের যে বিষয়টা জানতে হবে এটা হলো তোমার যে তড়িৎ বলটা কি, তড়িৎ বল বা ইলেকট্রিক ফোর্স, ঠিক আছে? আচ্ছা, মনে করো যে এই জায়গায় দুইটা বস্তু আছে। তো দুইটা বস্তুর মাঝখানে চার্জ আছে, প্লাস মাইনাস, প্লাস মাইনাস চার্জ আছে। তো এই চার্জের কারণে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছেন যে বস্তু দুইটার মাঝখানে এক প্রকার তোমার মনে করো যে আকর্ষণ বা বিকর্ষণ বলে সৃষ্টি হবে, ঠিক আছে? তো তোমরা তো এটা জানোই যে পজিটিভ আর পজিটিভ মানে হয় কি সমধর্মী চার্জ, একই ধরনের চার্জ, বা নেগেটিভ আর নেগেটিভ মানে কি সেম ধরনের চার্জ, একই ধরনের চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, ঠিক আছে, মানে কি দূরে ঠেলে দেয়। আর বিপরীত ধর্মী চার্জ মানে কি পজিটিভ আর নেগেটিভ, এটা কি দুইটা বিপরীত ধর্মী না? তো বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, এটা কি বিজ্ঞানীরা দেখছেন পরীক্ষা করে। এখন দেখো, মনে করো এই দুইটা বস্তুর মাঝখানে, এটা একটা বস্তু এটা একটা বস্তু, বস্তুর মাঝখানে চার্জ আছে। তো এই চার্জ থাকার কারণে কি হবে যে তাদের মাঝখানে একটা আকর্ষণ বা বিকর্ষণের সৃষ্টি হবে, মানে কি একজন হয়তো দূরে ঠেলে দেবে বা কাছে নিয়ে আসবে। এই যে আকর্ষণ বা বিকর্ষণ সৃষ্টি হলো, তো তোমরা কি জানো যে আকর্ষণ বা বিকর্ষণ হলো এক প্রকার বল, তাই না? ফোর্স বা বল। তো বলের কারণে তো বস্তুর স্মরণ হয়, তাই না? যদি কেউ আর কি ফোর্স বা বল সম্পর্কে আইডিয়া না থাকে, আমার আগে আরো ভিডিও আছে, ওইগুলোতে দেখো, ওইগুলোতে বেসিক জিনিস আর কি বলা আছে। তো আকর্ষণ বা বিকর্ষণটা কি এক প্রকার বল। তো এটাকে আমরা কি বলতেছি, যে চার্জের কারণে, আধানের কারণে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা সৃষ্টি হইতেছে এটাকে আমরা কি বলতেছি? তড়িৎ বল, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো তড়িৎ বলটা কি। এখন দেখো, পরবর্তীতে আমরা যে জিনিসটা জানতে হবে, যে আমরা জানলাম যে দুইটা বস্তুর মাঝখানে তোমার চার্জ থাকলে তড়িৎ বল সৃষ্টি হয়। এখন তো পরবর্তীতে প্রশ্ন আসবে যে কি পরিমাণ বল সৃষ্টি হইতেছে, বা বলটা আমরা, বলের মানটা আমরা কিভাবে বের করব, এটা আমাদের জানা দরকার, তাই না? তো এটার জন্য বিজ্ঞানী কুলম্ব একটা সূত্র দিছেন যে কিভাবে আমরা বলের মানটা বের করবো, এটাকে বলা হয় কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্রটা কি, যে কুলম্বের সূত্রে তোমার বলছে যে, তিনি বলছেন যে তোমার দুটি চার্জিত বস্তুকণা, মনে করো এটা একটা বস্তুকণা এটা একটা বস্তুকণা, দুটি চার্জিত বস্তুকণার মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা তৈরি হবে, এই বলের মানটা কি হবে, যে এই বলের মানটা হবে যে বস্তুদ্বয়ের চার্জের গুণফলের সমানুপাতিক। বস্তুদ্বয়ের চার্জের গুণফলের সমানুপাতিক।
ঠিক আছে? তোমার বস্তুদের মাঝখানে তো একটা চার্জ থাকবে, ঠিক আছে তাই না? তো ওই চার্জের গুণফলের সমানুপাতিক। তারপরে বলছে যে তোমার আরেকটা জিনিস বলছে যে এবং চার্জ দ্বয় যে আছে, চার্জ দ্বয়ের দূরত্বের চার্জের, সরি, চার্জ দ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। হুম, এটা আর কি তিনি সূত্র বলছেন যে এটাকে বলা হয় কুলম্বের সূত্র। সূত্র আর কি তোমরা জানো যে সূত্র হইলো তোমার যে একটা আর কি মানে স্টেটমেন্ট বা উক্তি। তো এটা থেকে আমরা কি করি যে ফর্মুলাতে কনভার্ট করি, তাই না? তো ইনি কুলম্ব বলছেন যে যদি দুইটা মানে আর কি বস্তু কণার মাঝখানে চার্জ থাকে, তো এদের মাঝখানে যে বলটা তৈরি হবে, বলটার মান কি হবে, যে বস্তু দ্বয়ের চার্জের গুণফলের সমানুপাতিক এবং বস্তুদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আরেকটা জিনিস বলছেন যে তিনি এই চার্জটা সবসময় আর কি তোমার বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে, মানে যদি দুইটা বস্তুকণার মাঝখানে যে সংযোজক সরলরেখাটা হবে ওই সরলরেখা বরাবর ক্রিয়া করবে। তো এখন এটা থেকে যদি আমরা ফর্মুলাতে কনভার্ট করতে চাই, মনে করো যে এই দুইটা বস্তুকণা, তো মনে করলাম যে এটাতে তোমার Q1 চার্জ আছে আর এটাতে Q2 চার্জ আছে, তাই না? আর এই দুইটা বস্তুকণার মাঝখানে কেন্দ্র থেকে কেন্দ্রিক দূরত্ব হইল ডি। এখন কুলম্বের কথা অনুসারে কি তোমার আমরা যদি এদের মাঝখানে যে বলটা হইতেছে ওই বলটাকে যদি আমরা নাম দেই এফ, তাহলে আমরা কুলম্বের সূত্র অনুসারে কি বলবো যে এফ, এফটা তোমার সমানুপাতিক কি হবে কি, যে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তো চার্জ দ্বয়ের গুণফল কি, Q1 Q2 গুণ করলে তো এটা আসবে, তাই না? আর কি বলছে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো দূরত্ব কত ডি, তো এটার বর্গ করলে কি হয়, ডি স্কোয়ার। তো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই আমরা নিচে ভাগ করে দিলাম, ঠিক আছে? তো এটা হলো তোমার হলো কুলম্ব যে সূত্রটা দিছে, এটা এটা লিখলে এভাবে হয়। এখন দেখো আমরা কি করতে পারি যে যদি আমরা দেখো যে সমানুপাতিক তুলে দিতে চাই, তোমরা কি জানো সমানুপাতিক তুলে দিতে চাইলে আমরা কি ব্যবহার করি, যে একটা ধ্রুবক আনি, কনস্ট্যান্ট আনি আর সমান চিহ্ন দিতে হয়, ঠিক আছে? তো এই জায়গায় যদি আমি একটা সমান চিহ্ন আনি আর একটা ধ্রুবক আনি, তো কি হবে, Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে? তো এটাই হলো তোমার যে বলের পরিমাণটা আমরা কিভাবে নির্ণয় করবো, এটা সূত্র, ঠিক আছে? তো এটা কি, এফ ইজ সমান K × Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা কিভাবে আসলো, যে সমানুপাতিক তুলে দিতে চাইলে সবসময় একটা সমান চিহ্ন আর একটা ধ্রুবক আকার দিতে হবে, ঠিক আছে? তো এই ধ্রুবকের একটা মান আছে, ফিক্স মান। তো মানটা কত, 9 × 10⁹ ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো, এটা মনে রাখবা, মুখস্থ রাখবা কে এর মান, ঠিক আছে? তো এখন দেখো একটা জিনিস বলতে ভুলে গেছে, চার্জের একক কি, চার্জের একক হলো তোমার আধান। আচ্ছা, চার্জ বা আধানের এককটা কি, কুলম্ব, ঠিক আছে? সি সি দ্বারা প্রকাশ করা হয়, কুলম্ব। ঠিক আছে, তো আমরা কি জানলাম যে তড়িৎ বলটা কি, আর তড়িৎ বল আমরা কিভাবে পরিমাপ করতে পারি এটা বুঝলাম। তো আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, তারপরে আমরা ম্যাথটাতে যাব। তো আরেকটা জিনিস কি বুঝতে হবে দেখো, যে তড়িৎ ক্ষেত্র কি, ঠিক আছে? তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড যেটাকে বলা হয়, ঠিক আছে? তো তড়িৎ ক্ষেত্রটা কি, তো মনে করো যে হুম, এই জায়গায় আমরা কি করছি, যে Q1 একটা চার্জ নিছি, তাই না? তো মনে করো যে আমরা Q1 চার্জটা এই জায়গায় নিলাম। তো এই যে Q1 চার্জটা যে আছে, বুঝছো? তো এই চার্জটা যেন কি করবে, এই চার্জটা তার আশেপাশের একটা নির্দিষ্ট এলাকা জুড়ে, মনে করো যে একটা নির্দিষ্ট এলাকা জুড়ে তার আর কি প্রভাব বিস্তার করবে। প্রভাবটা কিরকম, যে মনে করো তার এই এরিয়ার ভিতরে, এই যে একটা এরিয়া আছে নির্দিষ্ট, এই এরিয়ার ভিতরে তুমি যদি অন্য কোনো চার্জকে আনতে চাও, ঠিক আছে? তো ওই চার্জের ধর্ম অনুসারে আকর্ষণ বা বিকর্ষণ করবে, ঠিক আছে? মনে করো তুমি একটা, মনে করো Q1 চার্জটা মনে করো যে পজিটিভ চার্জ, তুমি আরেকটা পজিটিভ চার্জকে আনতে চাইতেছো,
তো যখনই তুমি তার মনে করো বাইরে থেকে এদিক থেকে আনতেছো, তো যখনই তুমি তার এরিয়ার কাছে আনবা, মানে জাস্ট এখানে ঢুকতে চাইবা, তখনই সে কি করবে? পজিটিভ কারণে বিকর্ষণ করবে, ঠিক আছে, দূরে ঠেলা দিবে। মনে করো যে তুমি পজিটিভ নাই না, তুমি যদি নেগেটিভ আনো, যখনই তার এরিয়ার কাছে আনবা, সে তাকে আকর্ষণ করে তার কাছে নিয়ে যাবে। তো এই যে তার একটা নির্দিষ্ট এরিয়ার ভিতর ক্ষেত্রের ভিতর যে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে, এটাকে নাম দেওয়া হয় তোমার তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে? তো তড়িৎ ক্ষেত্রের ভিতরে তার যে আকর্ষণ বা বিকর্ষণের মান, তো এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? জাস্ট তোমার কুলম্বের সূত্রের মতোই, জাস্ট তোমার একটা চার্জ, তো এই জন্য আমরা Q1 ইউজ করবো, ঠিক আছে? তো দেখো যে কি হয় যে তোমার সূত্রটা কি, মানে তড়িৎ ক্ষেত্রের যে তার মানটা, ইলেকট্রিক ফিল্ডের এর মানটাকে আমরা বের করতে পারি, এটা ই দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ ক্ষেত্রের মানটা যদি তুমি বের করতে চাও, মানে সে আর কি একটা চার্জার কি কি পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণটা করতেছে, এই মানটা যদি তুমি বের করতে চাও, তাহলে হলো ইজ ইকুয়ালস টু কে ইন্টু Q1, মানে কি যে চার্জটা তড়িৎ ক্ষেত্রটা গঠন করতেছে ওইটা Q1 বাই আর স্কোয়ার। জাস্ট তোমার কুলম্বের সূত্রের মতোই, যেহেতু একটা চার্জের জায়গায় তোমার আকর্ষণ বিকর্ষণ করতেছে, তো ওই জায়গায় জাস্ট Q1 হয়েছে, ঠিক আছে? দেখো, এখন যদি তুমি কি করো যে এই জায়গায় যদি আরেক, মনে করো Q2 চার্জকে আমরা তার কাছে আনতেছি, মনে করো যে এই দুটো থেকে Q2 চার্জকে আমরা এই যে এই জায়গায় যে আরেকটা চার্জ ধরছিলাম Q2, তো এটাকে আমরা তার কাছে আনতেছি। তো Q2 চার্জে সে কি করবে? আকর্ষণ, মানে ধর্ম অনুসারে আকর্ষণ বা বিকর্ষণ করবে। তখন এই জায়গায় কি দুইটা চার্জ হয়ে গেল না? তো এই জায়গায় কি হয়ে যাবে তখন? দুইটা চার্জ হয়ে গেলে তোমার কুলম্বের সূত্র অনুসারে জায়গায় তড়িৎ বল সৃষ্টি হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো যে আমরা কি পাইলাম, সূত্র দুইটা, যে F ইজ ইকুয়ালস টু বেসিক কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, হলো তড়িৎ বল। ঠিক আছে? আর এটা কি? তড়িৎ ক্ষেত্র, মানে একটা চার্জের জন্য যে ক্ষেত্র তৈরি হইতেছে, তার আর কি মানটা। এখন দেখো, এটাকে যদি এক দেই আর এটাকে যদি দুই দেই, আমি যদি ভাগ করি 1/2, তো কি হয় যে এফ বাই এফ বাই ই ইজ ইকুয়ালস টু, তোমার দেখো ভাগ করলে কি হবে? কে কে বাদ যাবে, আর স্কোয়ার বাদ যাবে। সরি সরি, একটা ভুল হয়েছে, যে এটা Q2 হবে, ঠিক আছে? Q2 হবে না আর কি, কারণ এর সূত্রটা কি পাইছে, মানে Q1। তো তোমার Q1 বাদ যাবে, শুধু কি থাকবে? Q2 থাকবে। তাহলে আমরা কি একটা একটা দেখো, একটা সমীকরণ পাই এই জায়গায়, যে F ইজ ইকুয়ালস টু ইনটু Q2, ঠিক আছে? তার মানে কি, যে তোমার যদি প্রশ্নে বলা দেয় যে তোমার, মনে করো যে একটা তড়িৎ ক্ষেত্র আছে যেটা Q1 চার্জ, আর বাইরে থেকে তোমার মনে করো Q2 চার্জ, ঠিক আছে? তড়িৎ ক্ষেত্রটা হলো ই, ঠিক আছে? তো এখন যদি তোমার বইলা দেয় যে প্রশ্নে, যে তোমার যে Q1 আর Q2 চার্জের মাঝখানে বল দেওয়া আছে, মনে করো এফ, ঠিক আছে? আর তোমার হইলো যে Q2 চার্জের মান দেওয়া আছে, মানে কি যেটা তোমার বাইরে থেকে আসতেছে চার্জটা, মানে আমরা বাইরে থেকে তড়িৎ ক্ষেত্রের দিকে আনতেছি। তো আমরা যদি কি করি, যে ওই বলকে যদি আমরা Q2 দ্বারা ভাগ করি, তাহলে কি আমরা কি পাই যাব? ই পাই যাব না? তড়িৎ বল, এই যে দেখো এই জায়গায় জাস্ট। তো এভাবে আমরা কি, যে যদি তড়িৎ ক্ষেত্র দেওয়া থাকে, তো বলের মান বের করতে পারবো। আর বা ওইভাবে আর কি, বলের মান আর চার্জের মান দেওয়া থাকলে আমরা তড়িৎ ক্ষেত্রের মানটা বের করতে পারবো, ঠিক আছে? তো আশা করি বেসিক ক্লিয়ার। তো এখন আমরা আর কি ম্যাথ সলভের দিকে যাইতে পারি, দেখো কি বলছে। দেখো, ওই জায়গায় বলছে যে তোমার একটি 10 গ্রাম ভরের এবং এত চার্জে সুষমভাবে চার্জিত বলকে এত মিটার ব্যাগে নিচের দিকে একটি সুষম ত্বরিত ক্ষেত্রে নিক্ষেপ করা হলো। তার মানে কি, তোমার কি দেওয়া আছে, যে দেখো আমরা ধরি যে এম ইজ ইকুয়ালস টু 10 গ্রাম, তোমার এইটার চার্জটা কত দেওয়া আছে, যদি আমরা এটার মানটা, এটা কি দেখো যে সুষম তড়িৎ ক্ষেত্রে নিক্ষেপ করা হলো, তাই না? তো এটাকে আমরা কি ধরতে পারি? Q2 ধরতে, তুমি যেটাই ধরো সমস্যা নাই। তো আমরা আর কি মাত্রই পড়ছে, এই জন্য আর কি আমরা Q2 যেটা পড়ছো ওইভাবে ধরতেছি। তো তুমি Q1ও ধরতে পারো, ওইটাকে Q2 ধরতে পারো, এটা কোনো বিষয় না, ঠিক আছে? দেখো কি বলছে,
ফার্স্টে তোমার ভিজুয়ালাইজেশন করে বিষয়টা, যে মনে করো যে এই জায়গায় একটা তড়িৎ ক্ষেত্র আছে, ঠিক আছে? আচ্ছা, দেখো ডাকটা পরে নাও যে সুষম তড়িৎ ক্ষেত্রের দিকে নিক্ষেপ করা হলো। তো কি বলা হচ্ছে, তড়িৎ ক্ষেত্রের দিক বলটির বেগের বিপরীত দিকে। তো তোমার কি বলটাকে কি নিচের দিকে সরে দেওয়া হয়েছে, তার তার আর কি বলছে, তড়িৎ ক্ষেত্রের দিকটা বলের বিপরীত দিকে। আচ্ছা, তো এটা হলো তোমার এটা হলো বলের দিক, তাহলে তড়িৎ ক্ষেত্রের দিকটা বিপরীত দিকে, ঠিক আছে? তো তড়িৎ ক্ষেত্রের মান দেওয়া আছে। তো আচ্ছা, একটা জিনিস বাকি পড়ছে যে তড়িৎ ক্ষেত্রের এককটা কি। তড়িৎ ক্ষেত্রের এককটা হলো তোমার যে, দেখো নিউটন কুলম ইনভার্স ওয়ান, এটা যে এই জায়গা থেকে বের করা যায় যে ই ইজ টু এফ বাই কিউ। এফ এর একক কি নিউটন, আর কিউ এর একক কি কুলম ইনভার্স ওয়ান, ঠিক আছে? কুলম, সরি, চার্জের একক কুলম। তো এই জায়গা থেকে আমরা আসলে তড়িৎ ক্ষেত্রের এককটা পাইতেছি কি, যে তোমরা দুইটাকে একসাথে করলে নিউটন কুলম ইনভার্স ওয়ান, ঠিক আছে? তো আরেকটা একক আছে তোমার, যে দেখো এই জায়গায় দেওয়া আছে যে ভোল্ট মিটার ইনভার্স ওয়ান, ঠিক আছে? তো এটাও তোমার তড়িৎ ক্ষেত্রের একক। ওইটা কিভাবে আসে, ওইটা তোমার আসে হলো যে তোমার এরকম একটা সূত্র আছে তড়িৎ ক্ষেত্রে, ইজ ইকুয়ালস টু ভি বাই ডি। তো ভি কি ভোল্টেজ, ভোল্টেজের একক কি ভোল্টি, আর ডি কি মিটার, তো ওর ডিস্টেন্স আর কি মিটার। তো এইভাবে তোমার আসে আর কি, দুইটা একক কি হয় তড়িৎ ক্ষেত্রে, ঠিক আছে? তো এই জায়গায় দেখা দেওয়া আছে যে তড়িৎ ক্ষেত্রের মান দেওয়া আছে, তার মানে কি ই দেওয়া আছে, ই কত দেওয়া আছে 100, ঠিক আছে? এখন দেখো যে কি বলা আছে, একটা বল পড়তেছে নিচের দিকে। তো দেখো যে এই যে কি বলছে যে বলটি থামার পূর্বে কত দূরত্ব অতিক্রম করে, তার মানে কি যে বলটা যে নিচে পড়তেছে, তার মানে কি তড়িৎ ক্ষেত্র তো, বলটা তো নিচের দিকে পড়তেছে কেন, অভিকর্ষজ ত্বরণের জন্য, তাই না? বা তোমার মহাকর্ষীয় বল, যেটা তোমার মহাকর্ষীয় বল মানে এফ জি দ্বারা প্রকাশ করি, ফোর্স অফ গ্রেভিটেশনাল, ঠিক আছে, ওটার জন্য নিচে পড়তেছে। কিন্তু দেখো যে তোমার এদিকে কি আছে, তোমার এদিকে তোমার একটা বল আছে, এটা কি তড়িৎ বল, মানে তড়িৎ ক্ষেত্র তো এক প্রকার বলই, তাই না? এদিকে আর কি বলটা উপরের দিকে, এটা হলো এফ ই। তো তোমার মানে যে কি বুঝতেছো, যে বলটা নিচে পড়তে পড়তে আর কি এক সময় এই এই বলের কারণে থাইমা যাবে। মনে করো যে এই জায়গায় এসে বলটা থাইমা গেছে, ঠিক আছে? এই যে বলটা মনে করো পড়তেছে, তো এই জায়গায় এসে থাইমা গেছে, থাইমা যাওয়ার মানে কি, যে তোমার এই বলটা বেশি, এই বলটা কম, ঠিক আছে? তার মানে কি আমরা বলতে পারি যে তোমার তড়িৎ ক্ষেত্রের জন্য যে বলটা হইতেছে ওই বলটা বেশি, কারণ এই বলটা বেশি কারণে তো বলটাকে মানে আর কি তোমার মহাকর্ষীয় বল বা এফ গ্রেভিটেশনালকে জন্য যে বলটা নিচে পড়তেছে থামাই দিতে পারছে, তাই না? তো আশা করি এই বিষয়টা তুমি কনসেপচুয়ালি বুঝতে পারছো। মানে কি, যে দেখো যে তোমার যে একটা বল পড়তেছে নিচের দিকে মহাকর্ষীয় বলের জন্য পড়তেছে, কিন্তু দেখো যে তোমার এদিকে আরেকটা বল আছে বিপরীত দিকে। তো এই বলটা যে পড়তেছে, বলটা কখন আর কি মানে মাঝপথে এসে থাইমা যেতে পারবে, যদি এই বিপরীত দিক থেকে আর কি তোমার এই বলের চেয়ে সমান বা বেশি বল দাও। তো এই ক্ষেত্রে তোমার আর কি বলটা থাইমা যেতে পারবে, তাই না? তো আশা করি এটা বুঝতে পারছো। তার মানে কি, যে তোমার ত্বরিত বলটা এই বলটার চেয়ে বেশি, তার মানে এটা যদি বেশি হয় তার মানে কি তোমার ত্বরণটাও বেশি হবে। তো এই ক্ষেত্রে কারণ আমরা কি জানি, বল এফ সমানুপাতিক, আচ্ছা এফ ইজ টু এম এ আমরা জানি, তাই না? তো এফ সমানুপাতিক এ, বল আর ত্বরণ সমানুপাতিক। আচ্ছা দেখো, এখন যদি আমরা ম্যাথে যাই, তো আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো, যে একটা বলকে আর কি উপর দিকে ছুড়ে দেওয়া হয়েছে, তো বলটা আর কি তোমার মহাকর্ষীয় বলের জন্য নিচে পড়বে, কিন্তু নিচের দিক থেকে বিপরীত দিক থেকে তোমার আর কি যে একটা ত্বরিত বল কাজ করতেছে, এটা বলটাকে থামাই দেবে। তো আশা করি এতটুকু ক্লিয়ার, তাই না? এখন দেখো যে আমরা ইনফরমেশন গুলি দেখি যে কি কি বলা আছে, দেখো। তো তোমার দেখো যে এই জায়গায় দেখো কি দেওয়া আছে, চার্জের মান দেওয়া আছে Q2, আর একটা কি দেওয়া আছে, ই দেওয়া আছে, ই কত দেওয়া আছে 100, তাই না? এখন দেখো ই দেওয়া আছে আর Q2 দেওয়া আছে, তাহলে কি আমরা এফ এর মান বের করতে পারবো না? এই যে একটু আগে বললাম, দেখো এই যে এই জায়গায় সিম্পল বললাম, এই যে এই জায়গায় এফ ইজ টু ই ইন্টু Q2, ঠিক আছে? তো তাহলে আমরা কি এফ এর মান, এই যে এই এফ ই এর মানটা আর কি আমরা বের করতে হবে, ঠিক আছে?
আচ্ছা দেখো, তাহলে আমরা কি এফ এর মানটা বের করতে হবে। এফ সমান কি আসে, Q2 × E। তাহলে এর মানটা যদি আমরা ক্যালকুলেটারে বের করি, দেখো কত আসে। যে Q2 হলো এটা, আর ই যদি গুণ করি কত আসে তোমার। আচ্ছা, এরকম আসবে যে 0.11 নিউটন, ঠিক আছে। তো এটা কি তোমার Fe, এই যে এই বলটা। তো এটা হলো তোমার ত্বরিত বলটা, হলো এটা আসলো, ঠিক আছে। তো এখন দেখো, এখন আমরা কি করতে পারি যে ত্বরিত বলটা আসলো। তো এই জায়গা থেকে আমরা যে ত্বরিত বলের জন্য যে ত্বরণটা, এটা আমরা বের করতে পারি না। তো ত্বরণটা আমরা কিভাবে বের করবো, যে এ সমান যদি আমরা করি যে Fe/m। তো F=m এ, তো ওই জায়গা থেকে সূত্রটা জানো তোমরা, এই যে F=m এ, তো ওই জায়গা থেকে জাস্ট এর এই সাইডে রেখে আমরা সাইড চেঞ্জ করছি। তো এর মানটা কত আছে, এই দেখো যে এই, সরি, এর মান পাইলাম 0.11। আর এম কত, 10 গ্রাম, তো এটা কিলোগ্রামে নিবি, কিলোগ্রামে নিলে কত হয় তোমার, 1000 দ্বারা ভাগ করলে তোমার 10 × 10⁻³ ঠিক আছে, কিলোগ্রামে নিছি এটা, বুঝে নিও। তো নিউটন, তো এটা ভাগ করলে তোমার কত হবে, তোমার ভাগ করলে হবে 11, 11 মিটার সেকেন্ড ইনভার্স 2। তার মানে এটা কি, এটা হলো তোমার এই যে এই তড়িৎ বলটা যে আছে, তড়িৎ বলটা উপরের দিকে যে ত্বরণ দিতেছে, এটা হলো তোমার 11 মিটার পার সেকেন্ড। আচ্ছা, একটু অন্য পেজে দেখাই। তো দেখো যে বুঝো যে তড়িৎ বলটা উপরের দিকে আর মহাকর্ষীয় বলটা নিচের দিকে। তড়িৎ বলটা উপরের দিকে যে ত্বরণ দিতেছে, এটার মান কত পাইলাম আমরা, 11 মিটার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে। আর নিচের দিকে তোমার কি, নিচের দিকে কোন বল কাজ করতেছে বলো, মহাকর্ষীয় বল বা অভিকর্ষীয় বল। তো এই জায়গায় ত্বরণের মান কত, 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তো ত্বরণ কি, ভেক্টর রাশি না? তো দুইটা যেহেতু বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে এটা যদি আমরা পজিটিভ ধরে, আর এটাকে যদি নেগেটিভ ধরে, তাহলে তোমার যদি লব্ধি ত্বরণ বের করি, ঠিক আছে। একটা যেহেতু দুইটা বিপরীত দিকে, তো আমরা একটাকে পজিটিভ আর একটাকে নেগেটিভ ধরতে পারি, তাই নেগেটিভ ধরতে পারি, তাই না। যেহেতু ত্বরণ একটা ভেক্টর রাশি, তো ভেক্টর রাশির দিক থাকে, এই জন্য তোমার পজিটিভ নেগেটিভ করা হয়, ঠিক আছে। তো লব্ধি ত্বরণ মানে কি, যে যোগফল, তাহলে আমরা যোগ করলে তোমার লব্ধি ত্বরণটা কত আসে, যে 11, আর এটা তো মাইনাস আছে, তো যোগ করলে -9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে কত আসবে তোমার, যে 1.2 মিটার সেকেন্ড ইনভার্স 2। তার মানে কি, তোমার এই বলটা যে পড়তেছে, তো বলটা আসলে তোমার যে মানে 9.8 মিটার পার সেকেন্ড বেগে আর কি পড়া শুরু করছিল। তারপরে তোমার এই যে এটা তোমার বিপরীত দিকে তোমার এতই দিতেছে, ঠিক আছে, মানে তোমার ত্বরণ দিতেছে বিপরীত দিকে, এই জন্য কি এই ত্বরণটা যেহেতু বিপরীত দিকে, তো ফার্স্টে পড়তেছিল এই দিকে, তো এই দিক থেকে বেশি ত্বরণ দিছে, তার মানে কি এই জন্য বলটা একসময় থামে গেছে, ঠিক আছে। তো থামার জন্য কত দূরত্ব অতিক্রম করছে আমার কাছে এটা জানতে চাইছে। তো এটা আমরা কিভাবে বের করতে পারি, তোমরা সূত্র জানো, S=, আচ্ছা, এই জায়গায় তোমার দেখো যে, আচ্ছা এই জায়গায় তোমার যে সূত্রটা লাগবে, যে V²=U² -2AS, ঠিক আছে। আচ্ছা, আমরা প্লাস দেওয়া করতে পারি, সমস্যা নাই, তো আমরা তো প্লাস দেওয়া করি। দেখো যে যেহেতু আর কি তোমার দেখো একটা কারণে যে দেখো V²=U² + 2S দেয়, সমস্যা নাই। তো এখন দেখো যে তোমার ইউ এর মান কত। ইউ এর মান দেখো প্রশ্নে দেওয়া আছে, ইউ মানে কি তোমার আদি বেগ যেটা, তাই না। মানে বলটা যে বেগে আর কি নিক্ষেপ করা হয়েছিল, তো এটা কত দেওয়া আছে প্রশ্নে, যে 10 মিটার পার সেকেন্ড। তো ইউ এর মান হলো 10। আর ভি এর মান কত, তো দেখো যে
বলটা কি একসময় থাইমা গেছে না, ভিটা কি ফাইনাল বেগ, মানে ফাইনাল ভেলোসিটি। তো এটা তোমার কত, এটা তোমার জিরো, কারণ কি বলটা তো এই জায়গায় এসে থাইমা গেছে, তার মানে কি এটা ফাইনাল ভেলোসিটি বা শেষ বেগটা কত, জিরো। এখন দেখো যে এখন দেখো যে তুমি যদি এই জায়গায়, আমি যেটা বলতে চাইছি যে এই জায়গায় যদি মাইনাস ইউজ করো, তাহলে তোমার সূত্রে প্লাস ইউজ করবা, আর এই জায়গায় যদি প্লাস ইউজ করো, সূত্রে মাইনাস ইউজ করবা। তো আমরা যদি আর কি নেই, দেখো যে ভি স্কোয়ার টু ইউ স্কোয়ার মাইনাস টু এস। তো দেখো যে এটা তো জিরোই, মানে এটা তো জিরোই পেলাম, তো এটা জিরো। তো ইউ স্কোয়ার মাইনাস টু এস, তো এর সাইড চেঞ্জ করলে কি হয়, যে সাইড চেঞ্জ করলে তোমার হবে বিষয়টা এমন যে আমাদের কি চাইছে, আমাদের চাইছে যে কত দূরত্ব অতিক্রম করবে, তাই না? তো আমাদের এস বের করতে হবে। তো আমরা জাস্ট যদি সাইড চেঞ্জ করে দিই, তাহলে কি হচ্ছে, এস এর অবস্থা কি আছে, ইউ স্কোয়ার বাই টু এ। তাহলে ইউ কত, ইউ হলো 10 আমরা জানি। তো টু ইন্টু এ কত, এ হলো তোমার 1.2। এটা আমরা এই যে দেখো এই জায়গায় পাইছি। তো এটা করে দিলে কত আসে, দেখি ক্যালকুলেটারে চাপো। 10/2 × 1.2, সে হলো তোমার 41.67 মিটার, ঠিক আছে? তো এটাই হলো তোমার উত্তর, আনসার। তো আশা করি বুঝতে পারছো। আর কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাই, ঠিক আছে? তো সবাই ভালো থাকো আর আমার জন্য দোয়া করি। এই পর্যন্তই আজকে।